স্বাগত জেবিসি সংবাদের সাথে আছি শুভনারে। এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধানও। তবে জাতির জনক এবং ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে ২০১১ সালের ১০ই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন শেখ হাসিনা। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো যুক্তিতর্ক তুলে ধরেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রায় ঘোষণা শুরু করে। টানা ২ ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান বাতিল করা হয়, ফিরিয়ে আনা হয় গণভোট। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। রায়ের পর্যবেক্ষণে জানানো হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এখন শুধু আপিল বিভাগের রায়ের রিভিউ নিষ্পত্তির অপেক্ষা। সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। হাইকোর্টের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় খুশি হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। এ বিষয়ে দ্বিমত নেই জাতীয় পার্টিরও। এখন অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আশা দেখছে দলগুলো। বিএনপি বলছে অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ১ বছরেই এই নির্বাচন করা সম্ভব। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদের নির্বাচনের বিধান। হাইকোর্টের এই রায়ে বিএনপি খুশি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি তাদের। বিজ্ঞ হাইকোর্ট যে রায় দিয়েছে এর প্রেক্ষাপটে তাদের পক্ষে সহজ হয়ে গেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশে অনুষ্ঠান করা। ১ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই অতি দ্রুত এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশা করি। আর জাতীয় পার্টি জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়া জরুরি ছিল। মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন দলের চেয়ারম্যান। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরো কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3 কে একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, আমাদের কোনো আপত্তির কারণ নেই। জামায়াতে ইসলামের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন্দ বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে জনগণের হারানো ভোটাধিকার এবং নির্বাচনের ব্যবস্থা পুনর্বহাল হলো। কেয়ারটেকার সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে নির্বাচনের নামে এত বড় প্রহসন জাতির সামনে তারা করতে পারত না। আজকে আদালতে পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের হারানো যে ভোটাধিকার এবং নির্বাচন ব্যবস্থা সেটা আবার পুনর্বহাল হলো। দলগুলোর প্রত্যাশা এই রায়ের পর নির্বিঘ্নে জনগণ ভোট দিতে পারবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পরিস্থিতির সৃষ্টি হবে।
মিহির মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সাথে অনলাইনে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি আমার কথা শুনছেন। ডক্টর শাহদিন মালিক, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, ধন্যবাদ। আজকে একটি আদালতে বেশ আলোচিত রায়, 13 বছর পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরে আনা, সেই সাথে সংবিধানের গণভোটের পুনর্বহাল, মানে পঞ্চদশ সংশোধনের আংশিক বাতিল হয়েছে। পুরো বিষয়টিকে ডক্টর শাহদিন মালিক আপনি কিভাবে দেখছেন? আপনার মতামতটি শুরুতে জেনে নিতে চাই। ব্যাকগ্রাউন্ড নিউজটা না শুনলে একটু না, যে নিউজ ক্লিপটা যাচ্ছে ওইটা আমি না শুনলে তো বুঝতে পারি না। ডক্টর মালিক, আমি আরও একবার প্রশ্নটি করি। আজকে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের যে রায়টি আমরা হাইকোর্ট থেকে পেলাম, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেটি যদি শুরুতে একবার আপনার কাছ থেকে জেনে নেই, তারপর হয়তো বিস্তারিত আরও কয়েকটি প্রশ্ন থাকবে। হ্যাঁ, না পুরো মানে বড় দাগে এটা অবশ্যই ইতিবাচক রায় হয়েছে এবং ইতিবাচক হিসেবেই দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, তবে সংবিধানের এটা জনমনের প্রত্যাশা নিঃসন্দেহে ছিল। আর সংবিধানের 7-এর ক 7-এর খ যেগুলি বাতিল করেছে, এটা মানে নিঃসন্দেহে আমরা অনেক আগে থেকেই দেখেছি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। গণভোটের ব্যবস্থাটাও ফিরিয়ে এনেছে, অতএব বড় দাগে সবকিছুই ইতিবাচক। জি, বিষয়টিকে আপনি ইতিবাচকভাবে দেখছেন। এখন আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় রাজনৈতিক দলগুলোও এগুলোকে স্বাগত জানিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন যে এই সরকার এখন যেটি রয়েছেন, তাদের আমলেই কি এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে, নাকি এর পরবর্তী সংসদের ক্ষেত্রে যে এই ব্যবস্থাটি হবে? মানে সাধারণ মানুষের অনেকের কাছে এমনটি প্রশ্ন, কবে থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি তাহলে আসছে? এইটা কিছুটা হয়তো এর সাথে যে ত্রয়োদশ সংশোধনীর মামলা, যে মামলায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল সুপ্রিম কোর্ট, ওইটা তো রিভিউতে আছে, মানে ওইটারও পুনর্শুনানি হবে জানুয়ারি মাসে। ওইটার পুনর্শুনানি হলে ব্যাপারটা খোলাসা হবে, এক। আর দ্বিতীয়ত এই যে আজকে যে রায় হলো, রায় তো এটা বেশ লম্বা রায় হবে। আজকে হয়তো মানে সারমর্মও বলেছে এই ব্যাপারে, হয়তো পূর্ণাঙ্গ রায়, আমরা যেটা বলি পূর্ণাঙ্গ রায়েও দিক নির্দেশনা থাকতে পারে, যে আপনি যে প্রশ্নটা করলেন কি হবে। তা আমার মনে হয় এটা ওই ত্রয়োদশ সংশোধনী রায় যে রিভিউ হবে ওইটার উপরে এটা নির্ভর করবে যে আগামী নির্বাচন কার অধীনে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার আগে তত্ত্বাবধায়ক সরকার হবে। এটা পূর্ণাঙ্গ রায় আর ত্রয়োদশ সংশোধনীর রায়ের রিভিউ, এই দুইটা মিলিয়ে নিশ্চয়ই একটা দিক নির্দেশনা কোর্টের কাছ থেকে আমরা পাবো। মানে এখনই স্পষ্ট হচ্ছে না যে এই অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ধরে নেওয়া হবে কি হবে না, সেটি জানুয়ারিতে পরবর্তী যে শুনানি সেটি শেষে জানা যাবে, যেটি আপনার কথায় বুঝতে পারছি। সেই সাথে আরেকটি প্রশ্ন, যে আমরা দেখছি যে এখানে 7-এর ক এবং খ অনুচ্ছেদ বাতিল করা হচ্ছে, যেটিতে আসলে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত যেটি ছিল সেটিকে সেই অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হলো। সেটির আসলে কি প্রভাব পড়তে পারে বর্তমান প্রেক্ষাপটে? না, ওইটা কোনো ওখানে যে কোনো একটা ধারায় অপরাধের শাস্তির বিধান থাকলে শাস্তিটা কি হবে সেটা সবসময় আইনে বলে দেওয়া থাকে, কিন্তু এই ধারায় বলা হয়েছে দেশদ্রোহিতা হবে এবং অন্য কোনো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে। অর্থাৎ এখানে শাস্তি নির্দিষ্ট করে বলা ছিল না 7-এর খতে, অতএব এটা আইনের দৃষ্টিতে কোনো ধারাই হয় নাই। কারণ একটা অপরাধ করলেন আর বলা হলো যে শাস্তি মানে মানে
শাস্তি কি হবে ওই জায়গাটা নির্দিষ্ট করে বলা না থাকলে এটা আইনের চোখে আইন হয় না, অতএব ওই জন্য এটা বাতিল হয়েছে, এটা সঠিক হয়েছে। ধন্যবাদ। সবশেষ যেটি আসলে জানতে চাই, আমরা দেখছি যে সংবিধান সংশোধনে গণভোটকেও পুনর্বহাল করা হয়েছে আজকে এই রায়ের মাধ্যমে। সংবিধান সংশোধন নিয়ে একটি কমিশন কাজ করছে এই সরকারের অধীনে। সব কিছু মিলিয়ে গণভোট পুনর্বহালের ফলে বর্তমান প্রেক্ষাপটে বিষয়টিকে আসলে কিভাবে প্রভাবিত করবে, কিংবা সেটির কোনো প্রভাব রয়েছে কিনা? না, গণভোটের ব্যাপারটা ছিল যে কোনো সংবিধান সংশোধনের ব্যাপারে না। গণভোটের বিধান ছিল সংবিধানের 4টা ধারা পরিবর্তন করলে গণভোট লাগবে, ওইটা বলা হয়েছিল। মানে যদ্দূর মনে পড়ে 8, 26, 48 আর 142, এই 4টা ধারা পরিবর্তন করতে হলে গণভোট লাগবে। তবে এইগুলি আপাতত হয়তো পরিবর্তন করার প্রয়োজন হবে না। সংবিধান সংস্কার কমিটি এই 8, 48, 142 খালি গণভোট সীমাবদ্ধ ছিল ওই 4টা অনুচ্ছেদের মানে সংশোধনের ব্যাপারে, অন্যগুলির ব্যাপারে গণভোটের কথা বলা ছিল না। তবে এই 4টা সংশোধনী না করলে গণভোটের প্রশ্ন আসে না। জি, একদম স্পষ্ট আপনার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিন মালিক। সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে। জি ধন্যবাদ। বলছিলাম যে সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, তার মধ্যে মাত্র 4টা অনুচ্ছেদের সংশোধনের ব্যাপারে গণভোটের কথা বলা হচ্ছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর সাদিন মালিক। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তার সাথে কথা বলবো। ব্যারিস্টার সারা হোসেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছি। ধন্যবাদ। 13 বছর পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরে আসতে দেখছি, গণভোট পুনর্বহালের বিষয়টি আমরা দেখছি। আপনার কাছে শুরুতে এই পঞ্চদশ সংশোধনী যে আংশিক বাতিল, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন শুরুতে যদি জানান? আমি ভালোভাবেই দেখছি, ইতিবাচকভাবেই দেখছি। আমার মনে হচ্ছে এই মামলাটা যারা, এই রিটটা যারা করেছেন সুশাসনের জন্য নাগরিকের প্রতি মজুমদার এবং অন্য কয়েকজন, ওনাদের মূল উদ্দেশ্যই ছিল তত্ত্বাবধায়ক মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ফিরে আসতে পারে এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতার হস্তান্তরের একটা প্রক্রিয়া যাতে আমাদের সংবিধানে থাকে, সেটার পুনর্বহাল করার জন্য ওনারা রিটটা করেছেন। এখানে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে শুনানিতে অনেক বক্তব্য রাখা হয়েছে, বিশেষ করে ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে এটা যাতে উঠিয়ে ফেলা হয়, এই বিষয়গুলো নিয়ে ওনারা তো আসেন নাই। ওই মূল যে রিটটা আছে ওটাই যদি আমরা দেখছি, সেরকম এখানে এরকম কোনো বক্তব্য নেই। আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলোতে, যেগুলো আমাদের খুব মৌলিক বিষয় এবং অর্জিত যে প্রিন্সিপাল গুলো, সেগুলোতে কোর্ট হাত দেয়নি, ভালো হয়েছে। এবং এইসব বিষয় কোর্ট বলেছে যে এগুলো আসলে পরবর্তীতে সংসদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। এইভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এবং তারা ওই জায়গায় জানেন, তারা যে বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করেছেন মূলত অবশ্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যাতে সরকারের ব্যবস্থা যাতে ফিরে আসতে পারে সেটার উপর। এবং তাছাড়া আপনি যেটা বললেন গণভোটের ব্যাপার, আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয়। একটা হলো যে আসলে কোন সংবিধানে কোন ধরনের অপরাধের ব্যবস্থা তো রাখা যায় না, অপরাধ এবং শাস্তি, এটা যে খুব বড় একটা ব্যাপার ছিল আমাদের 7-এর ক যে যুক্ত করা হয়েছিল সংবিধানে, এবং সম্পূর্ণ মানে সংবিধানের যে স্পিরিট সেটা সম্পূর্ণ এটা তারা বাতিল করেছেন। এটার জন্য খুব ভালো লাগছে যে আমরা যে একটা দমন পীড়ন নীতি দেখেছিলাম, এমনকি সংবিধানকে একটা দমন পীড়ন করার জন্য একটা হাতিয়ার হিসেবে তৈরি করার যে প্রচেষ্টা দেখেছিলাম পঞ্চদশ সংশোধনী 7 ক আর খ এর মাধ্যমে, সেটা অন্তত বাতিল করা যায়। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক একটি অর্জন মনে হচ্ছে। জি, ব্যারিস্টার সারা হোসেন, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের অধীনে আসলে কিভাবে নির্বাচনটি হবে সেটি কি এই রায়ের মাধ্যমে বোঝা স্পষ্ট হচ্ছে কিনা, নাকি জানুয়ারিতে আরও যে আরেকটি রিভিউ আবেদন রয়েছে সেটি শুনানির পরে বোঝা যাবে, সেটি একটি প্রশ্ন। আর বর্তমান সার্বিক প্রেক্ষাপটে যেখানে নির্বাচনের জন্য একটি দাবি করছে রাজনৈতিক দলগুলো, সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা এই রায়টি রাজনৈতিকভাবে আসলে কি প্রভাব ফেলে? আপাতত যা দেখছি রাজনৈতিকভাবে কয়েকটি দল ইতিমধ্যে এটাকে মানে তারা গ্রহণ করছেন এবং মনে করছেন এটা প্রয়োজন ছিল। এখন সব রাজনৈতিক দলের এখন পর্যন্ত
মতামত শোনা যায়নি, সেটার জন্য আমরা অপেক্ষা করতে পারি। তো কি প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার কি কার্যকরী করা হবে সেটার জন্য কোনো দিক নির্দেশনা রায় এসছে কিনা আজকের অন্তত প্রনাউন্সমেন্ট থেকে সেটা বোঝা যায়নি। যদি তখন পূর্ণ রায়টা বেরোবে সেখান থেকে হয়তো আমরা কিছু পাবো। কিন্তু আপনি উল্লেখ করে ত্রয়োদশ সংশোধনী নিয়ে যে প্রতিষ্ঠানটা আছে সেটা তো জানুয়ারি মাসে অন্যান্য অলরেডি নির্ধারিত আছে, সেখান থেকেও হয়তো আমরা যেতে পারি। দুইটা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত বা হাতে না আসা পর্যন্ত এটা বলা মুশকিল। এই বর্তমান সরকারের অধীনে বেশ কয়েকটি কমিশন কাজ করছে সংস্কারের জন্য, সংবিধান কমিশনও কাজ করছে। সেখানে সংবিধান পুনর্বহালের ক্ষেত্রে যে গণভোট সেই বিষয়টিও চলে আসলো, এগুলোর কি আলাদা কোনো তাৎপর্য রয়েছে কিনা? এইসব রিফর্ম কমিশন যে কাজ করছে সেগুলোর ক্ষেত্রে তো আরো কিছু কমিশন কাজ করবে এবং একটা জনমত তৈরি করার একটা প্রক্রিয়া তো আগে আসতে হবে। সুপারিশ করা হচ্ছে বিভিন্ন কমিশন থেকে, কোনো কমিশনের সেরকম কোনো ক্ষমতা নেই এই সংশোধনগুলো সংবিধানের মধ্যে আনে অথবা কোনো পরিবর্তন করা। সেগুলোর জন্য আরো জনমত তৈরি করতে হবে এবং সেটার জন্য একটি কমিশন ইতিমধ্যেই বোধহয় এটার ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তো সেই প্রক্রিয়াগুলো আমাদের দেখতে হবে ভবিষ্যতে কি হয়। কোর্টের মাধ্যমে যেটা হয়েছে সেটা তো একটা স্বীকৃত পন্থা, যে কোনো সংবিধান বা সাংবিধানিক সংশোধন নিয়ে কোনো প্রশ্ন যদি তুলতে হয়। আই থিঙ্ক সংশোধন সংস্কার যে কমিশন, সংবিধান সংস্কার যে কমিশন, তাদের কোনো ক্ষমতা নাই এটা নিয়ে অন্য কিছু করা আদৌ সুপারিশ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন ব্যারিস্টার সারা হোসেন, তার আগে ডক্টর স্বাধীন মালিকের বক্তব্য শুনছিলাম। ডিবিসি সংবাদে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি সংবাদ। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে নামল দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রেহানা কন্যার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও একই সাথে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পর আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মঙ্গলবার সংস্থাটির নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন শেখ হাসিনা এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে আলাদাভাবে 2টি নথিতে অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেয়। দুদকের নথি থেকে জানা যায়, রাজনৈতিক দল এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ রূপপুর পারমাণবিক প্রকল্পে 59,000 কোটি টাকার অনিয়ম, দুর্নীতি এবং মানি লন্ডারিং হয়েছে উল্লেখ করে অনুসন্ধানের জন্য আবেদন করেন। দুদক জানায়, তার আবেদন যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারের আশ্রয়ন প্রকল্প, বেজা ব্যবসা সহ 9টি প্রকল্পে 21,000 কোটি টাকার অনিয়ম, দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানান দুদক মহাপরিচালক। 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন এবং 18 কোটি টাকা জ্ঞাত আয়ের বাইরে সম্পদের তথ্য দিয়ে মামলা করে দুদক। 1251 কোটি 25,33,778 টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এদিকে 41 কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্বার্থ সংশ্লিষ্ট ৪১টি অ্যাকাউন্টে ১১৩ কোটি টাকা জমা এবং ৯৭ কোটি টাকা সন্দেহজনক উত্তোলনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। পাশাপাশি নওফেল এবং তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের নামে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে সংস্থাটি এবং এই মামলাটিও রুজু করা হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দুদকের অনুসন্ধানের বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আদিত্য, নামগুলো অনেক বড়। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী, এদের সবার বিরুদ্ধে একসাথে অনুসন্ধান শুরু করলো দুদক। এই অনুসন্ধানের আলাদা কোনো তাৎপর্য আছে কিনা? প্রতিদিনই আপনার কাছে আমরা এই সংক্রান্ত অনেক রিপোর্ট পাই। আজকের বিষয়টি বিশেষ কিনা? এটি আসলে বিশেষ বলতে হবে, কারণ হচ্ছে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই গত ৪ মাস আগে আপনি জানেন যে যেটি আমরা সংবাদ নিউজে দেখিয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছিল এবং ধাপে ধাপে কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে আমরা জানতে পেরেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেটি দুদকের পক্ষ থেকে, দুদকে যারা কর্মরত আছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে আমরা শুনেছি এবং সেটি গত কমিশন অনুমোদন দেয়নি। বর্তমানে আপনি জানেন যে নতুন কমিশন এসেছে, অর্থাৎ ডক্টর মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করার পর দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব পালন করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তারপর টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এবং আমরা জানতে চেয়েছিলাম আসলে এটি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, কারণ দুদকের বিরুদ্ধে আপনি জানেন যে বিভিন্ন টিএ বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক অভিযোগ আনা হয়, যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক হয়রানি করা হয়। তো এখানে দুদকের যে আজকের ব্রিফিংয়ে এই প্রশ্নটি আমরা রেখেছিলাম, তারা বলেছেন যে তাদের কাছে অভিযোগ ছিল এবং সেই অভিযোগটি তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করেছে এবং যাচাই বাছাই শেষে তারা কমিশনের কাছে এটি উত্থাপন করেছে। অর্থাৎ দুদকের যে যাচাই বাছাই টিম, সেটি যাচাই বাছাই করার পর দুদকের যে নতুন যে কমিশন এবং সেই কমিশনটি অনুমোদন দিয়েছে। আদিত্য, আপনি বলছিলেন যে দুদকের বিরুদ্ধে মাঝে মাঝে বিভিন্ন অভিযোগ থাকে। দুদকের বিরুদ্ধে এরকম অভিযোগও আছে, কিংবা বলা হয় যে রাঘব বোয়ালদের বিরুদ্ধে তাদের খুব বেশি সক্ষমতা দেখা যায় না। কিন্তু আজকে যে বড় বড় নামগুলো রয়েছে, দুদকের সক্ষমতার বিচারে কতখানি চ্যালেঞ্জ হবে এই অনুসন্ধান চালানো, কিংবা সেটির একটা ফলাফল? আসলে এখন বর্তমানে জনবল বেড়েছে, দুদকের কারিগরি দক্ষতা বেড়েছে, কিন্তু আমি যদি আন্তর্জাতিক বিভিন্ন তদন্তকারী সংস্থার সাথে যদি মিলিয়ে থাকি তাহলে হয়তো তাদের সক্ষমতা কম আছে। তবে দুদকের যে আগের যেমন সক্ষমতা ছিল সেই সক্ষমতার জায়গাটি এখন অনেকটা বেড়েছে। এখন কথা হচ্ছে দুদকের যে অনুসন্ধান প্রক্রিয়া তারা কতটুকু বস্তুনিষ্ঠভাবে করে সেই বিষয়টি দেখার বিষয়। এবং যদিও দুদকের পক্ষ থেকে বলা হয়েছে তারা অভিযোগ যেটি ছিল সেটি ঢালাও নয়। আপনার অভিযোগের মধ্যে আমি দেখিয়েছিলাম আজকে যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, যে সেখানে এনডিএমের রাজনৈতিক দলের প্রধান ববি হাজ্জাজ একটি অভিযোগ দিয়েছিলেন এবং গণমাধ্যমেও বেশ কিছু প্রকল্পের, রূপপুর পারমাণবিক প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অভিযোগ এসেছিল। সেই বিষয়গুলো যাচাই বাছাই করা হয়েছে, সেই বিষয়ে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন অনুসন্ধান কার্যক্রমটি আসলে কতটা বস্তুনিষ্ঠভাবে কাজ করা হয় সেই বিষয়টির জন্য আমাদের অনুসন্ধানের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শোভন, একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ আদিত্য আরাফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, সরকারের কাছে তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি কথা বলেছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের 3 মাস পর ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্যাখ্যা দেওয়ার জন্য আইজিপিকে 15 দিনের সময় দিয়েছেন আদালত। 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত, যদি তার লোকেশন জানা যেত।
সংবাদে নিচে আরও একটি বিরতি, সাথেই থাকুন। ডিবিসি সংবাদ, সাথে আছি শোভন আরেফ। এবারে যাচ্ছি মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে শীতের গল্পে। পৌষের শুরুতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ, প্রভাব পড়ছে জনজীবনে। টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। জেলার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হালকা কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে মানুষের দুর্ভোগ। কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওতেই তীব্রতা বাড়ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে এর প্রভাব স্পষ্ট। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারীতে শীতের কারণে সকালে সড়কে মানুষের চলাচল ছিল কম। আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছেন শ্রমজীবী এবং দিনমজুররা। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এই ছিল এখনকার আয়োজনে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।